শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মীস স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ আমি পাঠ করছি কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত মাসুদ রানা সিরিজের একটি উপন্যাস ব্ল্যাক ম্যাজিক। আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আরিফুল ইসলাম নামক এক বন্ধু অনুরোধ করেছিলেন আমি যেন বইটি পাঠ করি। তারই অনুরোধের প্রেক্ষিতে আজ আমি পাঠ করছি ব্ল্যাক ম্যাজিকের প্রথম খণ্ডের প্রথম পর্ব। আশা রাখছি সাথেই থাকবেন। শুরু করছি ব্ল্যাক ম্যাজিকের প্রথম খণ্ডের প্রথম পর্ব। 23 মে 1945। সোফার এক কোণে জড়সড় হয়ে রয়েছে, যেন মানুষ নয়, একটা কঙ্কাল। কম্বলে জড়ানো হাড় সর্বস্ব কাঠামোটা থরথর করে কাঁপছে। লোকটার করুণ অবস্থা দেখে সহানুভূতির ক্ষীণ হাসি ফুটতে যাচ্ছিল সার্জেন্ট মেজর মার্ফি গুডউইনের ঠোঁটে। ফুটল না, কারণ তার মনে পড়ে গেল লোকে বলাবলি করছে সম্ভবত নিরীহ দর্শন এই লোকটিই কয়েক মিলিয়ন মানুষকে হাসতে হাসতে খুন করেছে সদ্য সমাপ্ত যুদ্ধের সময়। ইহুদিদের বিরুদ্ধে তার বিদ্বেষ ও নৃশংসতা দুনিয়ার মানুষকে স্তম্ভিত করে দেয়। নিজের দেশ শুধু জার্মানিতেই নয়, দখল করা অন্যান্য দেশেও ইহুদিদের জম হয়ে উঠেছিল লোকটা। যুদ্ধ থেমে গেছে, তবে এখনও প্রায় প্রতিদিনই নতুন নতুন রোমহর্ষক কাহিনী প্রকাশ পাচ্ছে। সেসব অবিশ্বাস্য কাহিনী শুনে বিস্ময় ও ঘৃণায় অবশ হয়ে যাচ্ছে মানুষ। সত্যিই কি এই লোকটাই সেই পিশাচ? দেখে মনে হয় ভিতর ডিম, চেহারায় গোবেচারা ভাব। সামরিক কম্বলের নিচে শুধু শার্ট ও প্যান্ট পরে আছে, নাকি নিজের যে পরিচয়টা দিচ্ছে সেটাই সত্যি? সেই পরিচিত গোঁপজোড়া নেই, চুলদাড়ি না কাটায় ঢাকা পড়ে আছে দুর্বল চিবুক ও ঘাড়। পরনে নেই সামরিক ইউনিফর্ম, চেহারায় জেদ ও কর্তৃত্বের ভাব সম্পূর্ণ অনুপস্থিত। কাজেই নিশ্চিতভাবে বলা কঠিন। গ্রেপ্তারের সময় জার্মান লোকটার একটা চোখে কালো পট্টি বাঁধা ছিল। ইউনিফর্মে কোনো প্রতীক চিহ্ন বা ব্যাজ ছিল না। নিজেকে সিক্রেট ফিল্ড পুলিশের একজন সদস্য বলে জানায় সে। তবে জেরা করায় বেরিয়ে আসে মিথ্যে কথা বলছে। ইন্ট্রোগেটদের সন্দেহ বাড়ে। চোখ থেকে টেনে খুলে ফেলা হয় কালো পট্টি, পরানো হয় একখানি রিমলের চশমা। হাবভাব সন্ত্রস্ত হলেও সেই কুখ্যাত খুনির সাথে তার চেহারার মিল ফুটে ওঠে পরিষ্কার। তবে কর্নেল ডানকান, ইন্টেলিজেন্স চিফ, নিজের পরিচয় সম্পর্কে জার্মান লোকটার বক্তব্য মেনে নিয়েছেন বলেই মনে হয়। কাজেই সে নগণ্য একজন সার্জেন্ট মেজর। কেন শুধু শুধু সন্দেহে ভুগবে? তার উপর নির্দেশ আছে সারাটা দিন যেন কড়া নজর রাখা হয় বন্দির উপর। তার মানে বন্দিকে খুব গুরুত্ব দেয়া হচ্ছে। এর আগে বন্দিও খুব গুরুত্বপূর্ণ ছিল, তবে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দেয় সার্জেন্ট মেজর। তাকে ফাঁকি দিয়ে আত্মহত্যা করে এস জেনারেল প্রুয়েজম্যান। মুখের ভেতর সায়ানাইড ক্যাপসুল ছিল, দাঁত দিয়ে ভেঙে ফেলে সেটা। তবে এই লোকটাকে, তার পরিচয় যাই হোক, কোনো সুযোগ দেবে না সে। দোভাষীর সাহায্যে বন্দিকে জানালো সার্জেন্ট সোফাটাই তার বিছানা, শোয়ার আগে কাপড় চোপড় খুলে ফেলতে হবে তাকে। প্রতিবাদ জানালো বন্দি, তবে ইংরেজ সার্জেন্টের চেহারায় কাঠিন্য লক্ষ্য করে আবার চুপ করে গেল। কাঁধ থেকে কম্বলটা নামিয়ে কাপড় খুলতে শুরু করলো সে। এই সময় কামরায় ঢুকলেন কর্নেল ডানকান, সাথে একজন ইউনিফর্ম পরা অফিসার। ইন্টেলিজেন্স চিফ অফিসারের পরিচয় দিলেন, ক্যাপ্টেন রবিন, সেনাবাহিনীর ডাক্তার। তারপর তিনি বন্দিকে সম্পূর্ণ বিবস্ত্র হবার নির্দেশ দিলেন। কি ঘটতে যাচ্ছে বুঝতে পারল সার্জেন্ট। দুদিন আগে বন্দির জ্যাকেটের সেলাই করা ভাঁজের ভেতর একটা ক্যাপসুল পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে লোকটার কাছে আরও ক্যাপসুল থাকতে পারে। কর্নেল কোনো ঝুঁকি নিতে রাজি নন। বন্দির দেহ তল্লাশি শুরু হলো। প্রথমে আঙুল চালানো হলো মাথার চুল দাড়িতে, তারপর নাভির নিচে, যেখানে দুই উরু এক হয়েছে।
বন্দিকে উপুড় করা হলো। দুদিক থেকে টেনে ধরা হলো নিতম্ব। চেক করা হলো পায়ুপথ, কানের ফুটো, 2 আঙ্গুলের মধ্যবর্তী ফাঁক, বগলের তলা, কিছুই বাদ দেয়া হলো না। বাকি থাকলো শুধু মুখের ভেতরটা। বন্দিকে হাঁ করার নির্দেশ দিল ডাক্তার। ছোট্ট ও কালো ক্যাপসুলটা সাথে সাথে দেখতে পেল ক্যাপ্টেন রবিন। ডান দিকে নিচের সারির দাঁতের ফাঁকে আটকে রয়েছে। চিৎকার করল ডাক্তার। ঝট করে মুখের ভেতরে কয়েকটা আঙুল ঢুকিয়ে দিল। জার্মান বন্দি মাথাটা দ্রুত একপাশে সরিয়ে নিয়ে কামড় বসালো ডাক্তারের আঙুলে। বন্দিকে লক্ষ্য করে একযোগে লাফ দিল কর্নেল ডানকান ও সার্জেন্ট মেজর হাডসন। অস্থির বন্দিকে পেড়ে ফেলল মেঝেতে। বন্দির গলাটা 2 হাতে শক্ত করে চেপে ধরল ডাক্তার। বন্দি যাতে মুখ থেকে ক্যাপসুলটা বের করতে বাধ্য হয়। তবে এরই মধ্যে অনেক দেরি হয়ে গেছে। দাঁতের চাপে আগেই ভেঙে গেছে সেটা। শুরু হয়ে গেছে বিষক্রিয়া। মৃত্যু অনিবার্য জেনেও ঠেকাবার জন্য যথাসাধ্য চেষ্টা করল ওরা। সার্জেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব সুতো আর সুই আনার নির্দেশ দিলেন কর্নেল। তুচ্ছ এই জিনিস দুটোর খোঁজে গোটা ইন্ট্রোগেশন সেন্টার প্রায় চষে ফেলল সার্জেন্ট। এদিকে বন্দির গলা এখনও চেপে ধরে আছে ডাক্তার। তবে এরই মধ্যে খিঁচুনি শুরু হয়ে গেছে বন্দির শরীরে। খানিক পরে ফিরে এলো সার্জেন্ট। ইন্টেলিজেন্স চিফের হাত কাঁপছে না। তিনিই শুইয়ে সুতো পরালেন। বন্দির মুখটা হাতের চাপ দিয়ে খুলে রাখল সার্জেন্ট। পিচ্ছিল জিভটা এক হাতে ধরলেন কর্নেল, অপর হাতে জিভের গায়ে ঢুকিয়ে দিলেন সুই। সুতোয় টান দিয়ে জিভটাকে বাইরে আনা হলো, ওটা যাতে গলায় আটকে না যায়। 15 মিনিট ধরে স্টমাক পাম্প করা হলো। প্রচলিত সমস্ত পদ্ধতিতে বন্দির শ্বাস প্রশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা চলল। কোনো লাভ হলো না। সায়ানাইডের বৈশিষ্ট্যই হলো তাৎক্ষণিক মৃত্যু ডেকে আনে। ওদের 3 জনের সম্মিলিত চেষ্টায় মৃত্যু বিলম্বিত হলো মাত্র। শেষ একটা খিঁচুনি দিয়ে স্থির হয়ে গেল বন্দির শরীর। অসহ্য যন্ত্রণায় বিকৃত হয়ে থাকলো মুখের চেহারা। 2 দিন পর সার্জেন্ট মেজর হাডসন সামরিক কম্বল দিয়ে লাশটা মরল। তারপর টেলিফোনের তার দিয়ে বাঁধল ভালো করে। লুনেবুর্গের কাছাকাছি অখ্যাত এক কবরস্থানে মাটি চাপা দেওয়া হলো লাশটাকে। রাইক্সফুয়ারার SS হেনেরিক হিমলারের শেষ পরিণতি সম্পর্কে কোথাও কোনো রেকর্ড রাখা হলো না। সুটকেসটা মেঝেতে ছুঁড়ে দিয়ে বিছানার উপর আছড়ে পড়ল মাসুদ রানা। প্রায় 18 ঘন্টা একটানা গাড়ি চালিয়ে সাংঘাতিক ক্লান্ত হয়ে পড়েছে ও। আড়ষ্ট পেশিগুলোয় যেন কোনো সাড়া নেই। আসলে আজ রোববার রাত 10টার মধ্যে লন্ডনে পৌঁছতে চেয়েছিল ও। ভালো একটা ঘুম দিয়ে কাল সকালে যাতে রানা এজেন্সির অফিসে যেতে পারে। লিভারপুল থেকে রওনা হয়েছিল ঠিক সময়েই। পৌঁছতে মাত্র 1 ঘন্টা বেশি সময় লেগেছে। তবে শরীরের 12টা বেজে গেছে। তবু শান্তি বোধ করছে। খুঁটিনাটি সমস্ত কাজ শেষ। কাল থেকে রানা এজেন্সির লিভারপুল শাখা পুরোদমে কাজ শুরু করতে পারবে। ওদিকে বার্মিংহাম ও প্লাইমাউথ শাখাও গতকাল থেকে কাজ শুরু করেছে। 3 মাসের কাজ 3 হপ্তার ভেতর শেষ করার মধ্যে একটা গর্ব আছে। ব্রিটিশ সরকারও ওদের দক্ষতার প্রশংসা না করে পারবে না। আর মাত্র 2 কি 3 দিন লন্ডন শাখায় অফিস করবে রানা। তারপর ফিরে যাবে হেডকোয়ার্টার ঢাকায়। 10 মিনিট চুপচাপ শুয়ে থাকার পর নরম বিছানায় শোল্ডার ব্লেড দুটো ঘষল রানা। হাত না লাগিয়ে খুলে ফেলল জুতো জোড়া। আবার স্থির হয়ে গেল শরীর। একবার ভাবল তমাকে ফোন করে জানালে হয় ফিরে এসেছে ও। মাথা তুলে হাত ঘড়ির উপর চোখ বোলালো। চিন্তাটা বাতিল করে দিল সাথে সাথে। রাত 11:15টায় ওকে বিরক্ত করা উচিত হবে না। গত সপ্তাহে 3 বার তমার সাথে যোগাযোগ হয়েছে ফোনে। লন্ডন শাখায় সব ঠিকঠাক আছে বলেই জানানো হয়েছে ওকে। কাজকর্মের খবর কাল সকালে অফিসে গিয়ে জানালেই হবে। হাত পা টান টান করে আড়মড় ভাঙল রানা। ঘুমে তলিয়ে যাবার ঝোঁকটাকে ঠেকিয়ে রেখেছে। প্রচণ্ড খিদে পেয়েছে। সারা রাত খালি পেটে থাকাটা ঠিক হবে না। টনিক সহযোগে 1 কি বড় জোর 2 ঢোক ভদকা এখন জাদুর মতো কাজ করবে ওর মেটাবলিজমে। একটা গড়ান দিয়ে বিছানা ছাড়ল রানা। ক্লান্ত পায়ে জানালার দিকে এগুলো।
নিচেটা অন্ধকার। রাস্তার উল্টো দিকের চার্চের উঠোনটা পরিষ্কার দেখা গেল না। সার্সির গায়ে ওর নিজের গাঢ় প্রতিবিম্ব নিচের দৃশ্যটাকে ঝাপসা করে রেখেছে। কিংস ব্রিজের কাছাকাছি প্রায় নির্জন এলাকায় ছোট্ট এই বাড়িটা মাস 6 হলো ভাড়া করা হয়েছে। লন্ডনে এলে এখানেই থাকে রানা। সরু ছোট্ট একটা গলির শেষ মাথায় বাড়িটা, শহুরে কোলাহল থেকে অনেকটা দূরে। রাস্তার ওপারে চার্চটাকে ঘিরে আছে ক্ষুদে একটা পার্ক। ছুটির দিন খবরের কাগজ নিয়ে বারান্দায় বসলে সময়টা বড় শান্তির সাথে কাটানো যায়। পার্কের ভেতর পাথর দিয়ে বাঁধানো বেশ কয়েকটা কবর আছে, বহুকালের পুরনো। নিরাপদ পরিবেশটাকে আরও যেন শান্ত ও স্থিতিশীল করে তুলেছে। পার্কের ভেতরে ছড়ানো ছেটানো বেঞ্চগুলো প্রতিবেশীরা যেন নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। এমনকি তাদের কুকুরগুলোও প্রত্যেকে নির্দিষ্ট এক একটা গাছের গায়ে ঠ্যাং তুলে প্রস্রাব করে। পর্দা টেনে নিজের গাঢ় প্রতিবিম্ব ঢেকে দিল রানা। মোজা না খুলেই সিঁড়ি বেয়ে নেমে এলো নিচে। কার্পেট থেকে কোনো শব্দ উঠল না। ছোট্ট হলওয়ে পেরিয়ে কিচেনে এসে ঢুকলো ও। 1 আউন্স ভোদকার সাথে খানিকটা টনিক মিশিয়ে চুমুক দিল গ্লাসে। সিদ্ধান্ত নিল এত রাতে আর রেস্তোরাঁয় যাবে না। ফ্রিজ খুলে স্যান্ডউইচ বের করলো। ওর ক্লিনিং লেডি সপ্তাহে 2 বার আসে। রানার অনুপস্থিতিতে নিয়মিত বাসি খাবার ফেলে তাজা খাবার ভরে রেখে যায় ফ্রিজে। স্যান্ডউইচে কামড় বসাবার সাথে সাথে রাঙার মার অভাবটা অনুভব করল রানা। হলওয়েতে ফিরে এসে সদর দরজার সামনে থেকে চিঠিগুলো কুড়িয়ে নিল ও। এক হাতে চিঠি, অপর হাতে গ্লাস। লাউঞ্জে ঢুকে একটা আর্মচেয়ারে বসল। গ্লাসে চুমুক দিল। কোল থেকে নিয়ে এক একটা করে এনভেলপ খুলল। পুরনো এক বান্ধবী লিখেছে, তার স্বামী জুয়া খেলে সর্বশান্ত হয়ে যাচ্ছে, বাধা দিলে ডিভোর্স করার হুমকি দেয়। রানা কি এ ব্যাপারে তাকে কোনো সাহায্য করতে পারবে? লিলিয়ানের স্বামী অরওয়েল কোন ক্লাবে জুয়া খেলে জানে রানা। 2 জন গুন্ডাকে কিছু পয়সা দিলে অরওয়েলকে তারা ক্লাবে ঢুকতে বাধা দেবে। তারপর অরওয়েলের সাথে একদিন বসবো আমি। সিকিউরিটি সংক্রান্ত ইকুইপমেন্টের প্রদর্শনী হবে লন্ডনে। বিশেষজ্ঞরা লেকচারও দেবেন। অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রানাকে। সিদ্ধান্ত নিল যাওয়া দরকার। বাকি চিঠিগুলো গুরুত্বপূর্ণ নয়। চোখ বুলিয়েই ফেলে দিল ওয়েস্ট পেপার বাস্কেটে। গ্লাস খালি করার পর বাথরুমে ঢুকল রানা। টনিক মেশানো ভোদকা, তারপর গরম পানিতে গোসল। পেশিগুলোর আড়ষ্ট ভাব দূর হয়ে গেল। আরামদায়ক ঘুম ঘুম ভাব নিয়ে দিগম্বর সাজল রানা। বিছানায় ওঠার সাথে সাথেই ঢলে পড়ল গভীর ঘুমে। হাতুড়ি পেটানোর শব্দে জেগে উঠল রানা। চিত হয়ে শুয়ে রয়েছে, তাকিয়ে আছে অন্ধকারে। ভাবছে এমন হঠাৎ করে তার ঘুম ভাঙল কেন। তারপর আবার হলো শব্দটা। আওয়াজটা নিচতলা থেকে আসছে, সদর দরজা থেকে। টেবিল ক্লকের আলোকিত ডায়ালে চোখ পড়ল ওর। 2:23। এত রাতে কার আবার দরকার হলো ওকে? তাছাড়া কলিং বেল বাজাচ্ছে না কেন? পর মুহূর্তে নিজের ভুলটা ধরতে পারল রানা। নক করার শব্দ নয়, কেউ হাতুড়ি ঠুকছে। ঝট করে বালিশের তলায় হাত ঢুকিয়ে পিস্তলটা ধরল ও। লাফ দিয়ে বিছানা ছেড়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। পর্দা সরিয়ে মুখটা কাচের সামনে আনলো ও, সরাসরি নিচেটা দেখার জন্য। প্রায় সাথে সাথে হাতুড়ির শব্দ থেমে গেল। অন্ধকারে দেখার জন্য চোখ মিটমিট করল রানা। মনে হলো নিচে একটা ছায়া মতো কি যেন দেখতে পেয়েছে। তবে দৃষ্টিভ্রমও হতে পারে। জানালার সামনে থেকে সরে এসে দ্রুত ট্রাউজার পরল রানা। সিঁড়ি বেয়ে তরতর করে নামতে শুরু করলো। নামার সময় ভাবল, কি দেখলাম নিচে? কালো একটা ছায়ামূর্তি রাস্তা পেরিয়ে চার্চের উঠোনে গিয়ে ঢুকলো, নাকি অন্ধকারে চোখের ভুল? ওর কোনো ইংরেজ বন্ধু কৌতুক করার জন্য গভীর রাতে দরজায় হাতুড়ি পিটছে? তা যদি হয়, ঘুষি মেরে শালার নাক চ্যাপটা করে দেবে সে। রেগে গেছে রানা। নিচে নেমে হলওয়েতে থমকে দাঁড়িয়ে পড়ল। কেন যেন ইতস্তত একটা ভাব এসে গেছে ওর মধ্যে। দরজার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলো।
কিন্তু খুলতে ইচ্ছে করছে না। পরিবেশটা কেমন যেন থমথম করছে, গা শিরশির করে উঠল। তারপর শব্দটা শুনতে পেল রানা, ভোঁতা, অস্পষ্ট, যেন মুখের ভেতর পানি নিয়ে কুলি করছে কেউ। হলওয়ে ধরে ধীরে ধীরে এগোলো রানা, আটকে রেখেছে নিঃশ্বাস। সতর্ক পদক্ষেপ। দরজার পাশে থামল, মুখটা বাড়িয়ে কবাটে কান চেপে ধরল। কে যেন দরজায় গা আঁচড়াচ্ছে। মনে হলো কে যেন ফিসফিস করছে। আওয়াজটা মানুষের বলে মনে হলো না, যেন ব্যথায় ফোপাচ্ছে কোনো শিশু। পিস্তলটা শক্ত করে ধরে দরজার বোল্ট ধরতে যাবে রানা, ঠক করে কি যেন ঠোকার শব্দ হলো দরজার গায়ে। চমকে এক পা পিছিয়ে এলো রানা। হঠাৎ লজ্জা পেল ও, তিরস্কার করল নিজেকে। অন্ধকারে ভীত সন্ত্রস্ত বুড়ির মতো দাঁড়িয়ে রয়েছে সে। দরজা খুলতে ভয় পাচ্ছে। বোল্ট ধরে টান দিল ও, এক ঝটকায় খুলে ফেলল কবাট। দোরগোড়ায় হাত পা ছাড়িয়ে দাঁড়িয়ে আছে একটা মূর্তি। হাত দুটো দরজার ফ্রেম ধরে আছে, মাথা ঝুলে পড়েছে বুকের ভেতর। গাঢ় তরল পদার্থ বেরিয়ে আসছে মূর্তির মুখ থেকে। অদ্ভুতভাবে নেতিয়ে রয়েছে সে। হাঁটু দুটো এমনভাবে ভাঁজ করা যেন শরীরের ভার বইছে না। কাতর অস্পষ্ট গোঙানির শব্দ করছে। মাঝে মধ্যে আওয়াজটা বেড়ে যাওয়ায় আহত পশুর ফোপানির মতো শব্দ শোনাচ্ছে। মনে হলো গলার ভেতরে আটকে যাওয়া পানি বা তরল কিছু কুলকুল শব্দ করছে। নিস্তেজ শরীরটার পেছনে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না রানা। হলওয়ের আলো জ্বালানোর জন্য সুইচ বোর্ডটা হাতড়ালো ও। আলোর আকস্মিক বন্যায় ধাঁধিয়ে গেল চোখ। কয়েক সেকেন্ড পর বুঝতে পারল দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা মূর্তিটা কোনো পুরুষের নয়। স্লিপিং গাউন পরে আছে। ঝুলে পড়ায় মাথার শুধু মাঝখানটা দেখতে পেল রানা। আশঙ্কায় কেঁপে উঠল ওর বুক। চেনা চেনা লাগছে মাথাটা। তমা! অস্ফুটে ডুকরে ওঠার মতো শব্দ বেরোল রানার গলা থেকে। সামনে এগিয়ে তমার মাথাটা উঁচু করল ও। তমার মুখ থেকে গড়িয়ে নেমে আসা রক্তে ভিজে গেল ওর হাত। তমার চোখে ঘষা কাচের মতো কিনারার লালচে রেখা। তবু রানার মনে হলো ওকে যেন চিনতে পেরেছে ও। তমা, কি হয়েছে তোমার? পিস্তলটা কোমরে গুজে তমাকে দুহাত দিয়ে ধরার জন্য আরও সামনে এগোলো রানা। কী কারণে বোঝা গেল না। তমার হাত দুটো আগের মতোই দরজার ফ্রেম ধরে থাকলো, যেন চৌকাঠ থেকে নামবার ইচ্ছেই নেই। মাথাটা এপাশ ওপাশ করলো একবার। কথা বলার চেষ্টা করলো। গলার ভেতর রক্ত থাকায় কোনো শব্দই বেরোলো না। ও খোদা, তমা! কে তোমাকে? দু হাতে জড়িয়ে ধরে তমাকে নিজের বুকের দিকে টানল রানা। কাঁধে তুলে লাউঞ্জের সোফায় নিয়ে যেতে চাইছে। দুর্বল একটা চিৎকার বেরিয়ে এলো তমার মুখ থেকে। গায়ের রুম দাঁড়িয়ে গেল রানার। একই রকম আওয়াজ। তমা, চৌকাঠ ছাড়ো, তোমাকে ভেতরে নিয়ে আসি, ব্যাকুল গলায় বলল রানা। আবার কথা বলার চেষ্টা করল তমা। জ্ঞান হারাবার সাথে সাথে সামনের দিকে ঝুঁকে পড়ল মাথা। এবার আরও একটু জোরে টানল তাকে রানা, কিন্তু এখনও চৌকাঠ আঁকড়ে ধরে আছে সে। তারপর লক্ষ্য করল রানা, হাত বেয়ে নেমে আসছে রক্তের কয়েকটি ধারা। তমার কাঁধের উপর দিয়ে মুখটা সামনে বাড়ালো ও। সাথে সাথে আতঙ্কে বিস্ফোরিত হয়ে উঠল চোখ। তমার হাতের উল্টো পিঠে পেরেক দেখতে পেল ও। এক হাতে তমার কোমর জড়িয়ে ধরে শরীরটাকে সামান্য উঁচু করল রানা। দেখল তার অপর হাতেও পেরেক গাঁথা রয়েছে। তমা, তমা! বিড়বিড় করছে রানা। নিজের শরীরের সাথে চেপে ধরে আছে মেয়েটাকে, উঁচু করে রেখেছে যাতে চৌকাঠে গাঁথা হাত দুটো ছিঁড়ে না যায়। হেল্প, প্লিজ হেল্প! চিৎকার করল ও। আশা প্রতিবেশীরা কেউ শুনতে পাবে। আশেপাশের কোনো বাড়ির জানালা আলোকিত হলো না। গভীর রাত, সবাই ঘুমোচ্ছে, নয়তো ঝামেলা মনে করে সাড়া দিচ্ছে না। তাড়াতাড়ি সিদ্ধান্ত নিল রানা। বুঝতে পারছে নষ্ট করার মতো সময় নেই। অনেকক্ষণ ধরে চিৎকার করলে এক সময় কেউ না কেউ আসবেই। কিন্তু
ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। যতটা সম্ভব আলতোভাবে তোমার শরীরটা ছেড়ে দিল রানা। এক ছুটে কিচেনে এসে ঢুকলো। কাবার্ড খুলে টুলবক্স থেকে একটা হাতুড়ি নিয়ে ফিরে এলো তক্ষুনি। বুকের ভেতর তড়পাচ্ছে হৃৎপিণ্ড, ভয়ে ঠান্ডা হয়ে আসছে শরীর। তমার ছেঁড়া স্লিপিং গাউন রক্তে ভেসে যাচ্ছে। বেশিরভাগ রক্ত মনে হলো মুখ থেকেই বেরিয়েছে। তমার বগলের নিচ দিয়ে বাইরে বেরিয়ে এলো রানা। এক হাতে অজ্ঞান দেহটাকে ধরল, অপর হাতে হাতুড়ির চেরা দিকটা ঢুকিয়ে দিল পেরেকের মাথার নিচে। তমার হাতের উল্টো পিঠে হাতুড়ি না ঠেকিয়ে পেরেকটা উপড়ে আনার চেষ্টা করলো ও। অসম্ভব মনে হলো। চৌকাঠের ভেতরে গভীরভাবে গেঁথে রয়েছে পেরেকটা। ধারণা করলো অন্তত 4 ইঞ্চি লম্বা হবে ওটা। অগত্যা বাধ্য হয়ে তমাকে ছেড়ে দিতে হলো। হাতুড়িটা 2 হাত দিয়ে ধরে উপড়ে আনার চেষ্টা করলো পেরেকটাকে। আবার নেতিয়ে পড়ল তমার শরীর। 2 হাতের সমস্ত শক্তি দিয়ে হাতুড়িটা নিজের দিকে টেনে আনলো রানা। রক্তাক্ত পেরেক বেরিয়ে আসার সাথে সাথে স্বস্তির একটা নিঃশ্বাস বেরিয়ে এলো ওর গলা থেকে। তমা এক পাশে কাত হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি ধরে ফেললো ও। তা না হলে অপর হাতটা চৌকাঠে গাঁথা অবস্থায় মেঝেতে পড়ে যেত সে। তমার পেটের নিচে ভাঁজ করা একটা হাঁটু ঠেক দিয়ে রাখলো ও। তারপর আবার সমস্ত শক্তি দিয়ে দ্বিতীয় পেরেকটাকে উপড়ে আনার চেষ্টা করলো। একদিকে কাত হয়ে আছে পেরেক। হাতুড়ির চেরা অংশটা পেরেকের মাথার নিচে ঢোকাবার সময় তোমার হাতের চামড়া ছিঁড়ে গেল। ভয়ানক খারাপ লাগলো রানার, কিন্তু জানে এছাড়া কোনো উপায় নেই। যতটা সম্ভব তাড়াতাড়ি মুক্ত করতে হবে ওকে। 4 ইঞ্চি লম্বা পেরেক ঢিল হলো, তারপর বেরিয়ে এলো। রাস্তার উপর পড়ে টিং টিং শব্দ করলো 2 বার। হাতুড়ি ফেলে অজ্ঞান দেহটাকে কাঁধে তুলল রানা। লাউঞ্জে ঢুকে ধীরে ধীরে নামিয়ে রাখলো সোফায়। আলো জ্বলল। হাঁটু গেড়ে বসলো তমার পাশে। ভাবছে অ্যাম্বুলেন্স ডাকার আগে ওর কিছু করার আছে কিনা। মাথাটা নিষ্প্রাণ জড়বস্তুর মতো একপাশে কাত হলো। খোলা চোখে কিছুই দেখতে পাচ্ছে না তমা। আশঙ্কা ও আবেগে বিড়বিড় করল রানা, যেন তমার নাম ধরে ফুঁপিয়ে উঠল। ওর পেশা জীবনে তমার মতো এত লাজুক ও নিষ্কলুষ মেয়ে দ্বিতীয়টি দেখেনি ও। লন্ডনে তমার কোনো অভিভাবক নেই, সেজন্য সুদর্শন একটি পাত্র বেছে রেখেছে ও। সেই তমার, ওর প্রিয় সহকারিনীর। এই অবস্থা হলো কী করে? গলায় কান্না উঠে এলো। নিজেকে অনেক কষ্টে দমন করে ব্যস্ত হাতে স্লিপিং গাউন ছিঁড়ে ফেলল রানা। হুক খুলে বুক থেকে ব্রেশিয়ার সরালো। হাত রাখলো তমার হৃৎপিণ্ডের উপর। হাতটা কাঁপছে, কিছুই অনুভব করল না। কাজেই তমার বুকের উপর একটা কান চেপে ধরল। হার্টবিটের কোনো শব্দ পাওয়া গেল না। মাথাটা 2 হাতে ধরে তমা তমা করে চিৎকার করল রানা। স্থির মুখের দিকে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করল, বেঁচে থাক ভাই, খোদার দোহাই মরিস না। তমার মুখ হা হয়ে আছে। রানা দেখল ভেতরে ঘন হয়ে রয়েছে রক্ত। সম্ভবত মুখ ও গলায় রক্ত জমে থাকায় শ্বাস ফেলতে পারছে না। এ কথা ভেবে শরীরটাকে উপুড় করতে গেল রানা। পর মুহূর্তে মুখের ভেতর ভালো করে তাকাতেই শক্ত পাথর হয়ে গেল ওর পেশি। মুখের ভেতরটা বিশাল একটা গর্তের মতো, সেখানে রক্ত ছাড়া আর কিছুই নেই। রানার পেটের ভেতরটা অকস্মাৎ মোচড় দিয়ে উঠল। নিজেকে কোনো রকম সামলে নিয়ে তমার মাথাটা ধীরে ধীরে ছোপার উপর নামিয়ে রাখল। বুঝতে পারল মারা গেছে তমা, কিন্তু বুঝল না তার জিভটা কেন ছিঁড়ে নেওয়া হয়েছে। রানা ইনভেস্টিগেশন এজেন্সি, লন্ডন শাখায় গত সোমবার কী ঘটেছিল? রিজেন্ট পার্কের কাছাকাছি নতুন শাখা অফিসে আসছে মাসুদ রানা। সকাল 10টা। অফিস পাড়ার ফুটপাত ঘেঁষে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। বরাদ্দ করা নির্দিষ্ট পার্কিং স্পেসে গাড়ি নিয়ে পৌঁছবার আগেই নীল একটা কর্টিনার 2 জন আরোহীর উপর নজর পড়ল ওর। নজর পড়লেও বিশেষ মনোযোগ দেওয়ার কারণ ঘটত না। নিজেদের গাড়ির ভিতর অমন কত লোকই তো বসে থাকে, কিন্তু এক্ষেত্রে একটা ব্যতিক্রম চোখে পড়ল।
ওকে দেখা মাত্র সতর্ক হয়ে উঠল আরোহীদ্বয়ের একজনের চোখ। পর মুহূর্তে চেহারায় নির্লিপ্ত একটা ভাব ফুটিয়ে তুলে মুখ ও চোখ ফিরিয়ে নিল অন্যদিকে। রাশভারী চেহারা, ভদ্রলোক বলেই মনে হলো। রানাকে চিনতে পেরেছে, তবে রানা তাকে চিনতে পারেনি তার সঙ্গীটিকেও। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্ধর্ষ স্পাইদের একজন মাসুদ রানা। বাংলাদেশের বিরুদ্ধে কোথাও কোনো ষড়যন্ত্র হলে বা কোথাও মানবজাতির জন্য ক্ষতিকর কোনো অশুভ তৎপরতা শুরু হলে অসম সাহসের সাথে সেটা ঠেকাবার জন্য ছুটে যেতে হয় ওকে। বিপদে ঝাঁপিয়ে পড়তে ভালোবাসে রানা। প্রিয় বলেই এই রোমাঞ্চকর জীবন ও পেশা বেছে নিয়েছে ও। রানা এজেন্সি আসলে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সেরই একটা কাভার। চিফ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রাহাত খানের নির্দেশে গড়ে তুলেছে রানা বেশ কয়েক বছর আগে। বিসিআই আধা সরকারি প্রতিষ্ঠান, তাই আন্তর্জাতিক ব্যাপারে নাক গলাতে অসুবিধে হয়। সে কথা ভেবেই মাসুদ রানাকে ম্যানেজিং ডিরেক্টর করে এজেন্সিটাকে দাঁড় করানো হয়েছে। শুরু থেকেই দক্ষতার সাথে কাজ করে আসছে রানা এজেন্সি। পৃথিবীর প্রায় সব বড় বড় শহরে খোলা হয়েছে শাখা অফিস। এবার ইংল্যান্ডে এসেছে রানা বিশেষ একটা দায়িত্ব কাঁধে নিয়ে। ব্রিটিশ সিক্রেট সার্ভিসের অনুরোধ ও বিসিআই চিফ ওর বস রাহাত খানের নির্দেশে ইংল্যান্ডের বড় কয়েকটা শহরে রানা এজেন্সির নতুন শাখা অফিস খুলতে হবে। পরপর বড় রকমের দুটো ধাক্কা খেয়ে ব্রিটিশ সিক্রেট সার্ভিস প্রায় অস্তিত্ব হারাতে বসেছিল। দুবারই বিসিআই যথাসাধ্য সাহায্য করেছে ওদেরকে। তাতে অস্তিত্ব রক্ষা পেলেও পুরোদমে কাজ শুরু করার ক্ষমতা কখনোই ফিরে পাননি বিসিএস। প্রথমবার বিসিএসের অস্তিত্ব বিপন্ন হয় বেশ কয়েক বছর আগে। প্রতিদ্বন্দ্বী কয়েকটা ইন্টেলিজেন্স সার্ভিসের কিছু এজেন্ট ভোল পাল্টে ভেতরে ঢুকে পড়ায় এবং পুরনো ও বিশ্বস্ত কিছু এজেন্ট মোটা টাকার বিনিময়ে দুমুখো সাপের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় ঠকবাজতে গা উজাড় অবস্থা। বোঝাই যাচ্ছিল না কে দেশপ্রেমিক আর কে বিশ্বাসঘাতক। রাষ্ট্রীয় গোপন তথ্য অবাধে পাচার হয়ে পৌঁছে যাচ্ছিল শত্রু দেশগুলোই। এই বিপদে বিসিআই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিসিআই এজেন্ট মাসুদ রানার তৎপরতায় একে একে ধরা পড়তে শুরু করে ডাবল এজেন্টরা। সে যাত্রা অস্তিত্ব রক্ষা পেলেও ব্রিটিশ সিক্রেট সার্ভিস ভয়ানক দুর্বল হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ বা বিপদসংকুল কোনো অ্যাসাইনমেন্ট পাঠাবার মতো লোক তাদের ছিল না। মাঝে মধ্যে বিসিআই বা রানা এজেন্সির সাহায্য চাইতে হচ্ছিল। এভাবে বেশ কিছুদিন চলার পর আবার বিপর্যয়ের মুখে পড়ল বিসিএস। এবার তারা আক্রমণের শিকার হলো দুর্ধর্ষ ইউরোপিয়ান টেররিস্ট গ্রুপগুলোর। দ্বিতীয়বারও সাহায্যের হাত বাড়িয়ে দিল বিসিআই ও রানা এজেন্সি। বিপদ থেকে রক্ষা পেলেও বিসিএস আর সোজা হয়ে দাঁড়াতে পারল না। হিসেব করে দেখা গেছে সব ক্ষতি পুষিয়ে নিয়ে নিজের পায়ে দাঁড়াতে আরও অন্তত 2 বছর সময় লাগবে ওদের। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছে অন্তত ইংল্যান্ডের অভ্যন্তরে বিসিএসের যে ভূমিকা ছিল তা পালনের জন্য প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সিগুলোকে অফিসিয়ালি আমন্ত্রণ জানানো হবে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ইংল্যান্ডের 3টি বড় শহরে শাখা অফিস খোলার কাজ প্রায় শেষ করে এসেছে রানা এজেন্সি। লিভারপুল, বার্মিংহাম ও প্লাইমাউথে খোলা হচ্ছে শাখা অফিস। অত্যন্ত ব্যস্ততার মধ্যে রয়েছে রানা। চরকির মতো ঘুরে বেড়াতে হচ্ছে। পার্কিং স্পেসে সাদা টয়েটো থামিয়ে নেমে পড়ল রানা। গাড়ির ছাদের উপর দিয়ে কর্টিনার দিকে তাকালো আরেকবার। দুজনেই নিজেদের মধ্যে আলাপে মশগুল, যেন আর কোনো ব্যাপারে সচেতন নয়। ব্যাপারটা তুচ্ছ। অফিস পাড়ায় মক্কেলরা প্রায়ই তাদের আইন উপদেষ্টা বা আয়কর উপদেষ্টাদের জন্য গাড়ির ভেতর অপেক্ষা করে। তবু কেন যেন সামান্য অস্বস্তি বোধ করল রানা। সম্ভবত ভদ্রলোকের সতর্ক দৃষ্টির মধ্যে এমন কিছু একটা ছিল যা ওর মনটাকে খুঁতখুঁতে করে তুলেছে। আপন মনে কাজ ঝাঁকিয়ে ফুটপাত পেরুলো ও। ঢুকে পড়ল 12তলা অফিস ভবনে। এলিভেটর থেকে 5তলায় নামল রানা। 5তলার অর্ধেকটাই রানা এজেন্সির লন্ডন শাখা। সব মিলিয়ে 6টা কামরা, সামনেরটা রিসেপশন। ডান পাশে রানার চেম্বার, বাম পাশে ওর প্রাইভেট সেক্রেটারি তমা চৌধুরী বসে।
রিসেপশন থেকে আরেকটা দরজা দিয়ে ঢোকা যায় রেডিও ও কম্পিউটার রুমে। এজেন্সির এজেন্টরা বসে পেছনের একটি কামরায়। সুন্দরী ও শান্ত স্বভাবের তমা চৌধুরী খুব কম কথা বলে। রানা এজেন্সির লন্ডন শাখার প্রাণ বলা যায় তাকে। রানার অনুপস্থিতিতে সেই শাখা প্রধান হিসেবে অফিস পরিচালনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমএ পাশ করার পর বিসিআইতে যোগ দেয় সে। 2 বছর ডেস্কে কাজ করার পর 1 বছরের ট্রেনিংয়ে চীনা পাঠানো হয় তাকে। সাফল্যের সাথে ট্রেনিং শেষ করে সে। রানা এজেন্সির বিভিন্ন বিদেশি শাখায় আরও 2 বছর কাজ করে সে। সবশেষে রানার প্রাইভেট সেক্রেটারি হিসেবে পাঠানো হয় ইংল্যান্ডে। লন্ডন শাখায় কাজ করেছে 2 বছর ধরে। বিশ্বস্ততার পরীক্ষায় উত্তীর্ণ, অত্যন্ত বুদ্ধিমতী। রানার মতো পারফেকশনিস্ট মানুষও ক্রমে তার উপর ভরসা রাখতে অভ্যস্ত হয়ে উঠেছে। শুধু একটা ব্যাপারে একটু সতর্ক থাকতে হয় রানাকে। মাঝে মধ্যে কর্তৃপক্ষের নির্দেশ হালকাভাবে নেয় সে। নিজে যেটা ভালো মনে করে সেটা করার দিকে ঝোঁক রয়েছে মেয়েটির। অবশ্য যে কবার কর্তৃপক্ষের নির্দেশ এড়িয়ে নিজের বুদ্ধিমতো কাজ করেছে তমা, প্রতিবারই লাভবান হয়েছে রানা এজেন্সি। প্রমাণিত হয়েছে কর্তৃপক্ষের নির্দেশ মতো কাজ করলে ততটা সুবিধে হতো না। তবু নির্দেশ নির্দেশই, সেটাকে হালকাভাবে দেখার কোনো অবকাশ নেই। সেজন্যই একটু সতর্ক থাকতে হয় রানাকে। পুরনো স্টাফ বলতে লন্ডন শাখায় একমাত্র তমাই রয়েছে। বাকি সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে নতুন শাখা অফিসগুলোই। ব্রিটিশ পুলিশ বিভাগের অবসরপ্রাপ্ত অফিসার টমাস হুক রানা এজেন্সির লন্ডন শাখার অপারেটর। আরেকজন নতুন শিক্ষানবিশ অপারেটর রতন, বাংলাদেশি। রিসেপশনিস্ট ও টাইপিস্টের দায়িত্ব পালন করে শারমিন কায়সার, সেও বাংলাদেশি। এরা সবাই নতুন যোগ দিয়েছে রানা এজেন্সিতে। কারোরই চাকরির মেয়াদ 1 বছর পুরো হয়নি। রানা ওদের মনিব হলেও ওর আচরণে মনিব সুলভ কর্তৃত্ব কোনো দিনই প্রকাশ পায় না। কাজের ফাঁকে ফাঁকে হাসি ঠাট্টা ও কৌতুকের উৎস হয়ে ওঠে রানা। ফলে সবাই ওকে বন্ধু বলে মনে করে। প্রত্যেকের ধারণা ওদের বস তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। কারণ একা শুধু তারই ব্যক্তিগত ভালো মন্দের খবরাখবর আগ্রহের সাথে জানতে চায় রানা। যেমন তমার কথায় ধরা যাক, তার ধারণা সেই বছর সবচেয়ে প্রিয় পাত্রী। কারণ তার বিয়ে দেওয়ার জন্য ভালো একটা পাত্রের সন্ধানে আছে রানা। রানা যে আসলে সবারই ব্যক্তিগত সমস্যার সমাধান কামনা করে তা তার জানা নেই। তমা অত্যন্ত সুন্দরী, অথচ তার বিয়ে হচ্ছে না। কারণ হলো অসম্ভব লাজুক সে। পুরুষদের সাথে বন্ধুত্ব করতে পারে না এবং কাজ পাগল। তাছাড়া লন্ডনে তার এমন কোনো অভিভাবকও নয় যে ব্যাপারটা নিয়ে মাথা ঘামাবে। কাজেই রানা বুঝেছে এ ব্যাপারে তাকেই যা করার করতে হবে। মনে মনে একটা সুপাত্র ঠিকও করে রেখেছে। হাতের কাজগুলো শেষ হলে তমার সামনে হাজির করবে তাকে। করিডোর ধরে এগুলো রানা। টাইপরাইটারের খটখট আওয়াজ ঢুকলো কানে। অফিসের দরজা খুলে ভেতরে ঢুকছে ও। স্থির হয়ে গেল শারমিনের হাত দুটো। মুক্তার মতো সাদা দাঁত ঝিকঝিক করে উঠল। উজ্জ্বল হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল প্রায় হলুদ মুখ। হ্যালো শারমিন, বলল রানা। সেও মৃদু হাসল। গুড মর্নিং মাসুদ ভাই, গুড ট্রিপ। 1 সপ্তাহের ভেতর পুরোপুরি কাজ শুরু করবে আমাদের বার্মিংহাম শাখা। এগিয়ে এসে শারমিনের ডেস্কের সামনে দাঁড়ালো রানা। লক্ষ্য করল আজ স্কার্ট ও শার্ট পরেছে শারমিন। মনে হলো সন্তুষ্ট হলো ও। ব্রিটিশ ক্লায়েন্টরা বিদেশি মেয়েদের স্কার্ট পরতে দেখলে খুশি হয়। তমা কোথায় জানতে চাইল ও। হাতঘড়ির উপর চোখ বোলালো। আসেনি এখনো। শারমিনের বাড়িয়ে দেয়া চিঠিগুলো নিল ও। এক ক্লায়েন্ট ভদ্রলোকের সাথে কথা বলছেন তমা আপা। উনি ফ্রি হলেই জানিয়ে দেব আপনি ফিরে এসেছেন। বার্মিংহামে 4 দিন ছিল রানা। ঠিক আছে, 11টার দিকে আমি বেরিয়ে যাব। কাজেই ওর সাথে কথা হওয়া দরকার। নিজের অফিস কামরার দিকে এগোলো রানা। রিসেপশন রুমের এক কোণে বসে থাকা রতন ভট্টাচার্যের উদ্দেশ্যে খালি হাতটা নাড়ল। ভ্রুকুসকে একটা বুকলেট পড়ছে রতন। কাভারে লেখা রয়েছে
ল অব এভিডেন্স অ্যান্ড প্রসিডিউর। লেগে থাকো ভট্ট, নিঃশব্দে হাসল রানা। বছর 10 মধ্যে পানির মতো সহজ হয়ে যাবে। আড়ষ্ট হাসি ফুটল রতনের ঠোঁটে। নিজের অফিস কামরার দোরগোড়ায় থামল রানা। টমাস পৌঁছেছে? শারমিনকে জিজ্ঞেস করল। ভালো কয়েকজন সিকিউরিটি এজেন্ট দরকার হবে আমাদের। প্রাক্তন পুলিশ অফিসার হিসেবে পুলিশ বিভাগের সাথে এখনও ভালো যোগাযোগ রয়েছে টমাস হুকের। তার জানা আছে কে কবে অবসর নেবে বা চাকরি ছাড়ার কথা ভাবছে। এসব লোক সিকিউরিটি স্টাফ হিসেবে খুব কাজের হয়। ব্যাংক জালিয়াতির কেসটায় ব্যস্ত রয়েছে সে। বলে গেছে অফিসে আসতে দেরি হবে আজ, বলল শারমিন। ঠিক আছে, দেখা না হলে লিভারপুল থেকে আমি ওকে ফোন করব। ঘুরতে যাবে রানা? একটা হাত তুলে বাধা দিল শারমিন। তার হাতে একটা ছোট্ট কাগজ দেখল রানা। এই ভদ্রলোক আজ সকালে আপনার সাথে দেখা করতে চেয়েছেন মাসুদ ভাই, ক্ষমা প্রার্থনার সুরে বলল শারমিন। উফ শারমিন! সামান্য বিরক্তি প্রকাশ পেল রানার কথায়। তুমি জানো আমার সময় নেই। ভদ্রলোককে তোমার সঙ্গে দেখা করতে বলো। অনেক করে বললাম, কিন্তু ভদ্রলোকের একই জেদ, শুধু আপনার সাথেই কথা বলবেন তিনি। পরশু ফোন করেছিলেন, আপনি নেই শুনে ঠিকানা জানতে চাইলেন। ঠিকানা দেয়া সম্ভব নয় বলার পর অনুরোধ করলেন আপনি ফেরা মাত্র আমি যেন দেখা করার ব্যবস্থা করি। বললেন আপনার সাথে তার কথা হওয়াটা অত্যন্ত জরুরি। তমা আপার সাথে এমনকি কথা বলতেও রাজি হলেন না। শারমিনের ডেস্কের সামনে ফিরে এলো রানা। তার হাত থেকে কাগজটা নিয়ে ভাঁজ খুলল। চেহারা গম্ভীর হয়ে উঠল ওর। খানিক আগে খুঁতখুত করছিল মনটা, অকারণে নয়। কালো চুল, নাকের পাশে লাল জরুল, বয়স হবে 40-45, জানতে চাইল ও, হাতে লেখা চিরকুটের উপর চোখ। হ্যাঁ, জবাব দিল শারমিন। বসের প্রতিক্রিয়া লক্ষ্য করে বিস্মিত হয়েছে। নাম বললেন কর্নেল ওয়ার্কিস স্পিলম্যান। ভদ্রলোক এলে বলে দিতে পারি দেখা হবে না, আপনি যদি তাই চান। রানা কিছু বলছে না দেখে আবার মুখ খুলল সে। তার কথা শুনে মনে হয়েছে ব্যাপারটা গুরুত্বপূর্ণ কিছুই হবে। তাই আমি ভেবেছিলাম লিভারপুল যাবার আগে আপনি হয়তো দেখা করতে রাজি হবেন। ঠিক আছে শারমিন, ভদ্রলোককে নিচে দেখে এসেছি, গাড়িতে বসে আছেন। তাকে 10 মিনিট সময় দেব। নিজের কামরায় ঢুকল রানা। রিসেপশন রুমের এক কোণে বসে থাকা রতনের দিকে তাকালো শারমিন। গভীর মনোযোগের সাথে ওদের কথাবার্তা শুনছিল সে। কাঁধ ঝাঁকালো রতন। আবার মন দিল আইনের জটিল ধাঁধাই। ডেস্কে বসে মেসেজটা আবার পড়ল রানা। রাফিক আরামি আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। রাফিক আরামি আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্যাস এটুকুই। কাগজটা গোল পাকিয়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিল ও। হেলান দিল চেয়ারে। জানালা দিয়ে সাদা মেঘ আর নীল আকাশের দিকে তাকালো। চোখের সামনে ইসরায়েলি সিক্রেট সার্ভিস মোসাডের সাবেক ডেপুটি ডিরেক্টর রাফিক আরামির প্রকাণ্ড মুখটা ভেসে উঠল। কয়েক বছর আগের কথা। এই লন্ডনেই ওর সাথে দেখা করেছিলেন রাফিক আরামি। খবরটা অবশ্য আগেই পেয়েছিল রানা। মোসাড থেকে বহিষ্কৃত ও স্বেচ্ছায় পদত্যাগকারী কিছু সদস্য মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সদিচ্ছা নিয়ে একটা সংগঠন গড়ে তুলেছে। এদের বেশিরভাগই নীতির প্রশ্নে বিরোধ দেখা দেয় বহিষ্কৃত হয় বা পদত্যাগ করে। তবে কারো কারো বিরুদ্ধে নাকি দুর্নীতির অভিযোগও ছিল। পরে ওদের ওই সংগঠনে মধ্যপ্রাচ্যের বহু মুসলমান ও খ্রিস্টানও যোগ দেয়। মুসলমানদেরও বেশিরভাগ ছিল পিএলও থেকে বিতাড়িত অথবা স্বেচ্ছায় দলত্যাগী। ওদের সংগঠন পিস ফর অল। মধ্যপ্রাচ্যে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করার শপথ নেয় তারা। অহিংস অসহযোগ আন্দোলন শুরু করে। কিন্তু শুরুতেই পিএলও এবং মোসাড দুই তরফের হিংসাত্মক আক্রমণের শিকার হয় পিস ফর অলের সদস্যরা। সে সময় আনুষ্ঠানিকভাবে রানা এজেন্সির সাহায্য কামনা করেছিল রাফিক আরামি। সাহায্য করতে রাজি হয়েছিল রানা, তবে শর্ত দিয়েছিল রাজনৈতিক কারণে ব্যাপারটা গোপন রাখতে হবে। বেশ কিছুদিন পিস ফর অল আন্দোলনের সাথে জড়িত ছিল রানা।
ওর প্রধান কাজ ছিল মধ্যপ্রাচ্যের বাইরে পিস ফর অলের সদস্য সংখ্যা বাড়ানো এবং আন্দোলনটাকে ইউরোপ ও আমেরিকায় জনপ্রিয় করে তোলা। ওদের সাথে কাজ করার সময় নাহিন নামে এক ইহুদি তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয় রানার। এথেন্স বিমানবন্দরে এক বন্দুকযুদ্ধে গুলি খেয়ে মারা যায় নাহিন। তখন রানা ছিল তার পাশে। রানা জানতে পারে পিস ফর অল তাদের অহিংস নীতি ত্যাগ করেছে। এথেন্স বিমানবন্দরের বন্দুকযুদ্ধ তারই ফলশ্রুতি। পিস ফর অলের নেতারা আগেই সব খবর পায়। নাহিনকে মারার জন্য ফিলিস্তিনি গেরিলারা ওখানে অপেক্ষা করবে। রানা বা নাহিনকে কিছু জানায়নি তারা। গেরিলাদের মোকাবেলা করার জন্য একদল সশস্ত্র লোককে বিমানবন্দরে পাঠায়। ওদের দুজনকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল। এ কথা বুঝতে পেরে পিস ফর অলের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে মাসুদ রানা। পিএলও এবং মোসাদের বিরতিহীন বিরোধিতার ফলে পিস ফর অল আন্দোলন ব্যর্থ হয়ে যাচ্ছিল। পাল্টা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে সংগঠনটি নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে। 10 মিনিট পর ইন্টারকমে শারমিনের গলা পেল রানা। মিস্টার ওয়াক স্পিলম্যান মাসুদ ভাই। গম্ভীর সুরে রানা বলল, পাঠিয়ে দাও। খানিক পর দরজা খুলে গেল। শারমিনের পিছু পিছু ভেতরে ঢুকলেন ভদ্রলোক। নীল কর্টিনায় একেই বসে থাকতে দেখেছিলেন রানা। ওয়াকি স্পিলম্যান একাই এসেছেন। তার সঙ্গিনী বোধহয় এখনও অপেক্ষা করছে নিচে। ডেস্কের সামনে এসে রানার দিকে একটা হাত লম্বা করলেন ওয়াকি স্পিলম্যান। কর্নেল ওয়াকি স্পিলম্যান, মিস্টার মাসুদ রানা। দীর্ঘদেহী, শক্ত সমর্থ চেহারা, কালো চুল ছোট করে ছাটা। আপনি সময় দেওয়ার জন্য ধন্যবাদ। রানার মুখে কি যেন খুঁজলেন তিনি। রানার চোখে ঠান্ডা দৃষ্টি। আমি আপনাদের কফি দিই। অস্বস্তিকর নিস্তব্ধতা ভেঙে বলল শারমিন। বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল সে। বসের নির্লিপ্ত ভাব লক্ষ্য করে খানিকটা নার্ভাস বোধ করছে। কেন যেন ভদ্রলোকের উপর রেগে আছেন মাসুদ ভাই। মেসেজটা পড়েছেন মিস্টার রানা? জিজ্ঞেস করলেন ওয়াকি স্পিলম্যান। রানার ইঙ্গিত পেয়ে ডেস্কের সামনে একটা চেয়ারে বসলেন। মাথা ঝাঁকালো রানা, হেলান দিল চেয়ারে। এখনও ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে ভদ্রলোকের দিকে। মিস্টার কারামি কেমন আছেন? উনি তো আন্ডারগ্রাউন্ডে, বললেন স্পিলম্যান। এখনও তিনি হাল ছাড়েননি? তার ধারণা, আমাদেরও তাই ধারণা। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনতে হলে পিস ফর অল আন্দোলনের কোনো বিকল্প নেই। একসময় আপনিও আমাদের আদর্শ সমর্থন করতেন, যতক্ষণ গ্রহণযোগ্য একটা আদর্শ আপনাদের ছিল। হাতঘড়ির উপর চোখ বুলালো রানা। আমার সময় খুব কম, যা বলার তাড়াতাড়ি বলুন। ভালো কথা। কার সাথে কথা বলছি আমি? আপনার সম্পূর্ণ পরিচয় আমার জানা দরকার। ইসরায়েলি সেনাবাহিনীর কর্নেল। চাকরি ছেড়েছি গত বছর। পিস ফর অলের লিয়াজো অফিসার হিসেবে আমেরিকায় ছিলাম। এখন ইউরোপে দায়িত্ব পালন করছি। কথা শেষ করে মুচকি হাসলেন ওয়াকি স্পিলম্যান। ইচ্ছে করলে 10 মিনিটের মধ্যেই আপনি জেনে নিতে পারবেন আমি ভুল বা মিথ্যা কোনো তথ্য দিচ্ছি কিনা। তা পারবো, বলল রানা। কেন এসেছেন? 1 সেকেন্ড চুপ করে থেকে মৃদু কণ্ঠে বললেন স্পিলম্যান, আবার আপনার সাহায্য দরকার আমাদের। ভুলে যান, তীক্ষ্ণ স্বরে বলল রানা। আপনার আর যদি কিছু বলার না থাকে। রানাকে বাধা দিল স্পিলম্যান কর্নেল সুলভ গম্ভীর সুরে। কারণটা জানাবেন কি মিস্টার রানা? কেন আমরা আপনার সাহায্য পাব না? পাবেন না এই জন্য যে নীতিহীন অন্যান্য টেররিস্ট গ্রুপগুলোর সাথে আপনাদের কোনো পার্থক্য নেই। ভুল, তীব্র প্রতিবাদ জানালেন কর্নেল স্পিলম্যান। মোসাদ, পিএলও বা অন্যান্য টেররিস্ট গ্রুপগুলো শুধু নিজেদের স্বার্থে কাজ করছে, কিন্তু আমরা পিস ফর অল সংশ্লিষ্ট সবার স্বার্থে কাজ করছি। মধ্যপ্রাচ্যের ইহুদি, মুসলমান ও খ্রিস্টানদের সবার অধিকার নিশ্চিত করতে চাই আমরা। এটাকে আপনি একটা পার্থক্য বলে বিবেচনা করবেন না মিস্টার রানা? করতাম,
যদি আপনাদের সন্ত্রাসের শিকার হয়ে নিরীহ মানুষগুলো পিঁপড়ের মতো মারা না পড়তো। লর্ড এয়ারপোর্টে নিরীহ মানুষ মারা গেল, সেজন্য কি আমরা দায়ী ছিলাম? নিরীহ মানুষ মারা পড়ল মিউনিকে, টোকিওতে, ব্রাসেলসে, আমাদের দায়ী করতে পারেন? এথেন্স বিমানবন্দরে কি ঘটল তিউনিসে? মোসাদ ও পিএলও নিরীহ মানুষ মারছে বলে আপনারাও মারবেন? এটা কেমন যুক্তি? হ্যাঁ, স্বীকার করছি, কোথাও কোথাও ভুল করেছি আমরা, কিন্তু সেগুলো ভুলই ছিল। ঠান্ডা মাথায় নিরীহ মানুষ মারার প্ল্যান ছিল না। আমরা কখনো কোনো প্লেন হাইজ্যাক করিনি, লোক ভর্তি সিনেমা হলে বোমা ফাটাইনি। একদল হিংস্র পশুর সাথে কিভাবে আপনি আমাদের তুলনা করেন? মৃদু টোকা পড়ল দরজায়। দুজনেই সামলে নিল নিজেকে। কফির ট্রে নিয়ে ভেতরে ঢুকল শারমিন। ডেস্কের উপর ট্রে রেখে নিঃশব্দে বেরিয়ে গেল সে। আমি দুঃখিত মিস্টার রানা, কফির কাপে চুমুক দিয়ে বললেন কর্নেল। আমি আপনার সাথে তর্ক করতে আসিনি। পিস ফর অল আপনার সাহায্য চাই। আপনাকে রাজি করানোর জন্য পাঠানো হয়েছে আমাকে, অথচ প্রতিশ্রুতি আদায় করার বদলে আমি আপনাকে রাগিয়ে দিয়েছি। প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি। দুঃখিত আমিও মিস্টার স্পিলম্যান। রাফিক আরামের বোঝা উচিত ছিল কেন আমি আপনাদের সাহায্য করতে রাজি হব না। তার খুব ভালো করেই জানা আছে কেন আমি পিস ফর অলের সাথে কোনো সম্পর্ক রাখিনি। তিনি জানেন। তিনি আমাকে কথাও বলেছেন যে আপনি সম্ভবত সাহায্য করতে রাজি হবেন না। তাহলে আপনি সময় নষ্ট করছেন কেন? কথায় ও সুরে রানার বিরক্তি চাপা থাকল না, ক্ষীণ একটু আশা আছে। আপনি আমাদের পছন্দ না করলেও হয়তো সাহায্য করতে রাজি হবেন। কেন হবেন বা হতে পারেন সে প্রসঙ্গে পরে আসছি। তার আগে কী ধরনের সাহায্য দরকার আমাদের সে সম্পর্কে একটু আভাস দিই। রানা নয়, এবার কর্নেল স্পিলম্যানই হাতঘড়ির উপর চোখ বুলালেন। প্লিজ আরও কয়েক মিনিট বেশি সময় দিতে হবে আমাকে। কথা না বলে চুপ করে থাকলো রানা। ব্রিটিশ সিক্রেট সার্ভিসের করুণ অবস্থা সম্পর্কে জানি আমরা, বললেন কর্নেল। জানি আপনাদের সাহায্য নিয়ে কোনো রকমে অস্তিত্ব রক্ষা করছে ওরা। এও জানি যে অপরাধ প্রবণতা যাতে মাত্রা না ছড়ায় সেজন্য রানা এজেন্সিকে ইংল্যান্ডের বড় শহরগুলোই শাখা খোলার অনুরোধ জানিয়েছে ব্রিটিশ সরকার। সংক্ষেপে ইংল্যান্ডের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা এখন থেকে রানা এজেন্সি সামলাবে। রানা বাধা দিতে যাচ্ছে দেখে একটা হাত তুলে ওকে থামিয়ে দিলেন কর্নেল স্পিলম্যান। আমরা যাকে শত্রু বলে মনে করছি সে একজন ব্রিটিশ, কাজেই তার ব্যাপারটা তদন্ত করে দেখার দায়িত্ব আপনার উপরই বর্তায়। আমাদের বিরুদ্ধে যেসব টেরোরিস্ট গ্রুপ উঠে পড়ে লেগেছে এই লোক তাদের অস্ত্র সাপ্লাই দিচ্ছে। লোকটার নাম বুনথামরল হেজ। আপনি নিশ্চয়ই তার নাম শুনেছেন। বুনথামরল হেজ। ভ্রুজোড়া কুঁচকে উঠল রানার। কাদের অস্ত্র সাপ্লাই দিচ্ছে? শুধু অস্ত্র সাপ্লাই দিচ্ছে না, টেরোরিস্টদের ট্রেনিংও দিচ্ছে সে। অদ্ভুত ব্যাপার হলো শুধু ইহুদি ও মুসলিম বিরোধী টেরোরিস্ট গ্রুপগুলোকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে লোকটা। আয়ারল্যান্ডের আইআরএ, স্পেনের বাস্কিউ, সাউথ আমেরিকার টুপামারুস, জাপানের রেড আর্মি, পশ্চিম জার্মানির বাদের মেইন হব কেন কে জানে হঠাৎ করে ইহুদি ও মুসলিম বিরোধী হয়ে উঠেছে। প্রতিটি সংগঠন বুনথামরল হেজের কাছ থেকে অস্ত্র পাচ্ছে। সেসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে পিস ফর অলের বিরুদ্ধে, পিএলও এবং মোসাদের বিরুদ্ধে। আমাদের জানা মতে পিএলও এবং মোসাদও এ ব্যাপারে উদ্বিগ্ন। তবে ওরা বোধহয় এখনও জানে না টেরোরিস্ট গ্রুপগুলো কার কাছ থেকে অস্ত্র সাপ্লাই নিচ্ছে। এবার বলুন মিস্টার রানা, বুনথামরল হেজ সম্পর্কে কিছু জানেন আপনি? ওরা জানে না, আপনারা জানলেন কিভাবে যে ওরাই অস্ত্র সাপ্লাই দিচ্ছে? জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল রানা। আপনি তো জানেনই, আমরাও পাল্টা আঘাত হানতে শুরু করেছি, বললেন কর্নেল। কিছু কিছু শত্রু আমাদের হাতেও মারা পড়েছে বৈকি।
উদ্ধার করা অস্ত্রগুলো বেশিরভাগই ব্রিটেনে তৈরি। তাতে কিছুই প্রমাণ হয় না, বলল রানা। টেররিস্টরা অন্য কারো কাছ থেকে এগুলো কিনে থাকতে পারে। আমাদের ইন্টেলিজেন্স সিস্টেমকে ছোট করে দেখবেন না প্লিজ মিস্টার রানা। রেড আর্মি ও আইআরএ যে সরাসরি ব্রিটিশ কোম্পানির কাছ থেকে অস্ত্র কিনেছে তার প্রমাণ আমরা পেয়েছি। দুর্ভাগ্যই বলতে হবে, আমাদের সোর্স অব ইনফরমেশন ইন্ট্রোগেশনের সময় মারা যায়। কাজেই আপনার সামনে তাকে হাজির করা সম্ভব হচ্ছে না। আপনাদের ইনফরমার কি বুন থার্মাল হেজের নাম বলেছে? না, তার জানা ছিল না। সে যে মিথ্যে কথা বলেনি আমরা জানি। তাহলে কিভাবে আপনারা জানলেন হেজি দায়ী? শুধু এটুকু বলি, অনেকগুলো ক্লুই পেয়েছি আমরা, সবগুলো হেজকে চিহ্নিত করছে। আপনি তার সম্পর্কে কতটুকু জানেন মিস্টার রানা? খুব বেশি কিছু না। লোকটা প্রচার পছন্দ করে না, আড়ালে থাকতে ভালোবাসে, বিরাট ধনী, লোকে সম্মান করে। অস্ত্র কেনা বেচা ব্যবসা, তবে খুব বড় ব্যবসায়ী নয় বলেই জানি। চলাফেরা করে ওপর মহলে। গড়গড় করে বুন থার্মাল হেজের ইতিহাস মুখস্থ বলে গেলেন কর্নেল স্পিলম্যান। 50-এর দশকে আমেরিকায় উদয় হয় সে। রেকর্ডে দেখা যায় কানাডা থেকে আমেরিকায় আসে। ধনী এক আমেরিকান বিধবাকে বিয়ে করে। প্রথম দিকে অস্ত্র কেনা বেচা করত, তারপর লাইসেন্স বাগিয়ে বিরাট কারখানা গড়ে তোলে। সে সময় নতুন কিছু হালকা অস্ত্র বাজারে আলোড়ন সৃষ্টি করে। স্ত্রীর টাকা তো ছিলই, ছিল ওপর মহলে উঠা বসা। সেই সূত্রে উচ্চপদস্থ সামরিক ব্যক্তিত্বের সংস্পর্শে আসে সে। 2-5 জন সিনেটরের সাথে বন্ধুত্ব হয়। কিছুদিনের মধ্যেই দেখা গেল ইউএস ফোর্সের নিয়মিত সাপ্লায়ার বনে গেছে। তার নিজের কিছু প্রভাবও যে ছিল না তা নয়। কানাডা থেকে একেবারে খালি হাতে আসেননি। স্ত্রী মারা যাবার পর 65 সালের দিকে ইংল্যান্ডে চলে আসে। এখানে গড়ে তোলে একটা উইপন্স ডেভেলপমেন্ট প্ল্যান্ট। সফলতা অর্জনের পর সরকারি নিয়ন্ত্রণ অমান্য করার ঝোঁক বেড়ে যায়। ইন্ডাস্ট্রিতে তার প্রভাব খাটো করে দেখার উপায় নেই। কিছুদিন আগে পর্যন্ত অন্যান্য আর্মস ডিলারের মতোই পাবলিসিটি পছন্দ করত না সে। তার বয়স হবে 70-এর কাছাকাছি, যদিও দেখে তা বোঝার উপায় নেই। এখনও শক্ত সমর্থ সে, প্রাণচাঞ্চল্যে ভরপুর। আমাদের এক এজেন্ট বুন থার্মালের তৎপরতার উপর নজর রাখছিল। 3 সপ্তাহ আগে হঠাৎ গায়েব হয়ে গেছে সে। শেষ কথাটা এমন সুরে বলা হলো যেন এটাও আর্মস ডিলার বুন থার্মালের বায়োগ্রাফির একটা অংশ। নির্লিপ্ত স্বরে রানা জিজ্ঞেস করল, আপনারা চান আপনাদের নিখোঁজ লোকটাই খুঁজে বের করি আমরা? মাথা ঝাঁকালেন কর্নেল স্পিলম্যান। তারই সাথে যদি সম্ভব হয় বুনের বিরুদ্ধে কিছু এভিডেন্সও জোগাড় করি। হ্যাঁ, অবশ্যই। চেয়ারে হেলান দিল রানা। ঠান্ডা চোখে কর্নেলের দিকে তাকালো। গুড বাই মিস্টার স্পিলম্যান। আপনার কি আমাদের প্রতি কোনো ফিলিংসই নেই মিস্টার রানা? খানিকটা অভিমানের সাথেই প্রশ্ন করলেন কর্নেল। নেই, থাকার কথাও নয়। এক সময় ছিল, কিন্তু নিজেদের আদর্শ থেকে সরে গিয়েছেন আপনারা। মিস নাহিন টেররিস্টদের গুলি খেয়ে মারা গেলেন। এত তাড়াতাড়ি ভুলে গেলেন আপনি? ভুলিনি বলেই তো সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখা চলে না আর। আপনাদের কথায় ও কাজে কোনো মিল নেই। তার ভাইয়ের মৃত্যুও আপনার কাছে কোনো গুরুত্ব বহন করে না? সচকিত হলো রানা। মানে? তার ভাই অ্যারন সিম্পকিন, আমাদের নিখোঁজ এজেন্ট। অ্যারন সিম্পকিন, তরুণ ইসরায়েলি পাইলট, সেও তাহলে বোনের মতোই পিস ফর অল আন্দোলনে যোগ দিয়েছে? মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে চিন্তাভাবনা করত ছেলেটা। ইহুদি ও মুসলমানদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘোর বিরোধী ছিল। বিশ্বাস করত ইসরায়েল জেরুজালেম দখল করে ভয়ানক অন্যায় করেছে। বিমান বাহিনীর চাকরি ছেড়ে লন্ডনের একটা ফ্লাইং ক্লাবে ইন্সট্রাক্টরের চাকরি নিয়েছিল। রানার সাথে প্রায়ই আলাপ হতো তার। অ্যারনের ইচ্ছা ছিল আপনার সাথে যোগাযোগ করবে, আপনার সাহায্য চাইবে।
আমরাই তাকে নিষেধ করি। আসলে আমরা আপনাকে জড়াতে চাইনি, কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, আপনার সাহায্য না চেয়ে আমাদের উপায় নেই। এক সেকেন্ড চিন্তা করে জানতে চাইল রানা, তার কাভার কি ছিল? পিস ফর অলের প্রতিনিধি হিসেবে বোনের সাথে যোগাযোগ করে সে। বোনকে জানাই আমাদের অস্ত্র দরকার। তারপর বোনের সাথে তার যোগাযোগ হয়। আমাদেরকে রিপোর্ট করে সে বোন আগ্রহ দেখিয়েছে। তারপর আর কোনো খবর নেই। আমরা খোঁজ নিয়ে জানতে পারি সে তার হোটেল ছেড়ে চলে গেছে, কিন্তু কোনো ফরওয়ার্ডিং অ্যাড্রেস রেখে যায়নি। তার কোনো মেসেজও পাইনি আমরা। আমাদের কোনো সেফ হাউসেও পৌঁছায়নি সে। স্রেফ অদৃশ্য হয়ে গেছে 3 সপ্তাহ আগে। হ্যাঁ, একটা দীর্ঘশ্বাস চাপল রানা। কিভাবে আমি তার খোঁজ পেতে পারি বলে ধারণা করেন আপনারা? প্যালেস্টাইন গেরিলাদের একটা গ্রুপের প্রতিনিধি হিসেবে বোনের সাথে যোগাযোগ করতে পারেন আপনি, কিংবা যদি ভালো মনে করেন পিস ফর অলের প্রতিনিধি হিসেবে। ব্যঙ্গাত্মক হাসি ফুটল রানার ঠোঁটে। অ্যারনকে দিয়ে যে ভুল করিয়েছেন, সেই একই ভুল আমাকেও করতে বলছেন? খানিক আগেই না বললেন শুধু ইহুদি ও মুসলিম বিরোধী টেরোরিস্ট গ্রুপগুলোকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে বোন। বোন আমাদেরকে বা প্যালেস্টাইনি গেরিলাদের অস্ত্র দিতে রাজি না হলে আমরা ধরে নেব তার সম্পর্কে তথ্যটা মিথ্যে নয়। বেশ, ধরে নিলেন, কিন্তু সেটা তার বিরুদ্ধে কোনো প্রমাণ হতে পারছে কি? এটা হবে আমাদের প্রথম পদক্ষেপ। তারপর শুরু হবে তদন্ত অনুসন্ধান। ঘুষ, ফাঁদ ইত্যাদির সাহায্যে নিরেট প্রমাণ ঠিকই আমরা সংগ্রহ করব। তারপর বোনকে খতম করবেন? অবশ্যই, এবং তাকে খতম করার দায়িত্বটাও আপনারা আমার কাঁধে চাপাতে চান? আমি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি মিস্টার রানা। দুঃখিত, আমি তো আপনাকে আগেই বলেছি আমরা কোনো সাহায্য করতে পারবো না। অ্যারনের কথা ভেবেও আপনি সিদ্ধান্ত পাল্টাবেন না? দুঃখিত। রানার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে থাকলো কর্নেল স্পিলম্যান, যেন ঘৃণা করছে সে। কোনোভাবেই কি আপনাকে রাজি করানো সম্ভব নয় মিস্টার রানা? না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রানা। আশা করি অ্যারনকে আপনারা ফিরে পাবেন। বাধ্য হয়ে চেয়ার ছাড়তে রাজি হলো কর্নেলও। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন তিনি। দরজার দিকে এগোলেন। দরজার কাছে পৌঁছে 1 সেকেন্ড ইতস্তত করলেন তিনি। মনে হলো কিছু বলতে চান। তারপর আপন মনে মাথা নেড়ে কামরা থেকে বেরিয়ে গেলেন। বাইরে থেকে নিঃশব্দে বন্ধ করে দিলেন দরজাটা। ডেস্কের উপর বার কয়েক আঙুল নাচালো রানা, অন্যমনস্ক। অ্যারনের মুখটা ভেসে উঠল চোখের সামনে। আবার একটা দীর্ঘশ্বাস চাপল ওর। না, ভুল সিদ্ধান্ত নেয়নি। পিস ফর অলের সাথে জড়ানো ঠিক হবে না। ওদেরকে বিশ্বাস করা যায় না। চিন্তায় বাধা পড়ল। নরম টোকা পড়ল দরজায়। কামিন। দরজা খুলে কামরার ভেতর উকি দিল তমা চৌধুরী। মাসুদ ভাই, কেমন আছেন? কৌতুক করল রানা। আবার বুঝি কি হলে কান ঠেকিয়ে গোপন পরামর্শ শুনছিলে? ভেতরে ঢুকল তমা। এগিয়ে এসে ডেস্কের সামনে খালি চেয়ারটাই হাতলের উপর বসল। ভদ্রলোক বেরিয়ে গেলেন। কে? বলতে পারো ভয়েস ফ্রম দ্য পাস্ট, মৃদু কণ্ঠে বলল রানা। পিস ফর অল, তাই না? হ্যাঁ। ওরা বুঝি আবার আপনার সাহায্য চায়? এক লোককে খুঁজে বের করতে বলছে। ভদ্রলোক গত সপ্তাহে আমার সাথে কথা পর্যন্ত বলতে রাজি হয়নি। বিশেষ করে আমার উপর খুব আস্থা ওদের। কাজটা আমরা নিয়েছি? না, ওদের আমি বিশ্বাস করি না। কাজটা শুধু যদি একজন লোককে খুঁজে বের করার হয়, মানে যদি তেমন কোনো ঝামেলা না থাকে, নিলেই পারতেন। ইংল্যান্ডে এখন আমাদের 4টে শাখা। সে তুলনায় হাতে কাজ নেই বললেই চলে। পিস ফর অলের কাজ মানেই ঝামেলা। এ ধরনের কাজ আমাদের দরকার নেই। তবু একটু তীক্ষ্ণ হলো রানার গলা। তমা, ব্যাপারটা ভুলে যাও প্লিজ।
আমি ভালো মনে করেছি বলেই ফিরিয়ে দিয়েছি ভদ্রলোককে। হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করল তমা। ঘাট হয়েছে মাসুদ ভাই, মাপ করে দিন। আসলে আমার ভেতর একজন ব্যবসায়ী বাস করে, চায় না একটা মক্কেলও ফসকে যাক। মাসুদ রানা হাসল। এবার কাজের কথা বলো। তোমার কেসগুলো কোনটা কী অবস্থায় আছে শোনাও দেখি। প্রায় আধ ঘন্টা আলাপ করল ওরা। কয়েকটা কেস সম্পর্কে রানার পরামর্শ চাইল তমা। কিছু নোট নিল। তারপর বিদায় নিয়ে এগোলো দরজার দিকে। বলল, জরুরি কিছু ঘটলে আপনাকে আমি লিভারপুলে ফোন করব মাসুদ ভাই। দরজার কাছে পৌঁছে গেছে তমা। পেছন থেকে রানা বলল, তমা, ইহুদি ভদ্রলোকের কথা ভুলে গেছো তো? রানার দিকে ফিরে মিষ্টি করে হাসল তমা। জি মাসুদ ভাই, ভুলে গেছি, একদম মনে করতে পারছি না। তমাকে আসতে দেখে মুখ তুলে তাকালো শারমিন। নিচু গলায় ফিসফিস করে জানতে চাইল তমা, শারমিন, ইহুদি ভদ্রলোকের সাথে কিভাবে যোগাযোগ করা যাবে বলতে পারো? তিনি কোনো ঠিকানা রেখে গেছেন? ধন্যবাদ সকলকে আজকের পাঠটি শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং আজকের পাঠটি কেমন লাগলো তা যদি কমেন্ট বক্সে জানান খুশি হব। আসলে যারা সাসপেন্স পছন্দ করেন, যারা মাসুদ রানা সিরিজ পছন্দ করেন, তাদের জন্য এই পাঠটা। আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।